আজকে হাজির হলাম ক্লাস 8-এর বিজ্ঞানের প্রথম অধ্যায়টা নিয়ে কিছুটা সাহায্য করার জন্য তোমাদের। আচ্ছা, তো বিজ্ঞানের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অষ্টম শ্রেণীর প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। ওকে, সো আজকে আমরা প্রাণী জগতের এই যে শ্রেণীবিন্যাস প্রথম অধ্যায়, এটা নিয়ে হচ্ছে আমাদের কি আলোচনা হবে ইনশাল্লাহ। প্রথম অধ্যায়টা কাভার আপ করার ট্রাই করবো। অধ্যায়টার নাম কি? প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। ওকে, সো অধ্যায়টার নাম হচ্ছে কি? প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। আচ্ছা, অধ্যায়টার নাম হচ্ছে কি? প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। ওকে, সো এখন আমরা প্রথম অধ্যায়ে চলে যাব। প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে মেইনলি কি বলা হয়েছে। এখন আমরা যদি এই অধ্যায়ের নামটা অনুযায়ী যদি আমরা ব্যাখ্যা করতে চাই, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস তার মানে কি? একটা শ্রেণীবিন্যাস করা হয়েছে। হ্যাঁ, মানে ক্লাসিফিকেশন টাইপ কিছু একটা করা হয়েছে। কাদের করা হয়েছে? প্রাণী জগতে। তার মানে প্রাণী জগৎ বা প্রাণী বলতে কাদের বোঝায়? যাদের প্রাণ আছে। ঠিক আছে, আমরা যদি বলি যে জীব, জীব বলতে কি বোঝায়? যাদের জীবন আছে। সো জীব বলতে কি বোঝাবে? প্রাণী এবং উদ্ভিদ দুইটাকেই বোঝাবে। এখন প্রাণী বলতে নর্মালি কাদের বোঝাবে? যাদের প্রাণ আছে, যেমন গরু, ছাগল, দেন হচ্ছে হাঁস, মোরগ, মুরগি, বাঘ, হরিণ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা যে সকল বস্তুকে আমরা চলাফেরা করতে দেখি, যাদের একটা অস্তিত্ব আছে, যাদের আত্মা আছে, যাদের হৃদয় আছে, যারা চলাফেরা করতে সক্ষম, সো তাদেরকে মেনলি সহজ বাংলায় কি বলা হয়? প্রাণী বলা হয়। সো বইয়ের প্রথম পৃষ্ঠাতে কি দেখতে পাচ্ছি? একটা দেখতে পাচ্ছি আমরা কি? একটা টিকটিকি লিজার্ড, একটা তেলাপোকা দেখতে পাচ্ছি, একটা এটা কি সমুদ্র তারা দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু কি প্রাণী এবং চলাফেরা করতে পারে। এখন পার্ট একে কি বলা হয়েছে? প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম। সো এইখানে আসলে আমরা যেহেতু প্রথম থেকে পড়বো, আমাদের বই দাগিয়ে দাগিয়ে পড়ে ফেলতে হবে, এবং আজকের এই লেকচারটার যে ডিসকাশনটা থাকবে, এটা আমার টেলিগ্রাম চ্যানেলে ফুল পিডিএফ দেয়া থাকবে আর কি। আচ্ছা, এখন আমরা যদি বলি যে প্রাণীকে আমরা যদি ভাগ করতে চাই, মানে সহজ বাংলায় ভাগ করতে হলে কি করতে পারি? একটা হচ্ছে কি? একটা হচ্ছে মেরুদণ্ডী, একটা হচ্ছে কি মেরুদণ্ডী ভার্সেস অমেরুদণ্ডী। অমেরুদণ্ডী। সো মেরুদণ্ডী বলতে কাদের বোঝাচ্ছে? যাদের মেরুদণ্ড আছে। বা মেরুদণ্ড বলতে কি বোঝায়? এই যে আমাদের দেহের মধ্যভাগ বরাবর যে কি, এই যে অনেকগুলো যে হাড় আছে, আমরা পিঠের মাঝখানে হাত দিলে আমরা ফিল যে করতে পারি, কশেরুকা, যেন ভার্টিব্রা যেগুলা থাকে, হ্যাঁ, ওই যে মাঝ বরাবর যেটা থাকে, পিঠ বরাবর যেটা থাকবে। ওকে, সো এই যে এই মেরুদণ্ডটা যাদের থাকবে তারা হচ্ছে কি মেরুদণ্ডী প্রাণী, আর যাদের থাকবে না ওরা হচ্ছে কি অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী বলতে কি বোঝায়? যাদের মেরুদণ্ড নেই, তার মানে এটা তাদের নেই। ওকে, এই যে যেমন এখানে আমাদের কিন্তু বলেছে যে আমাদের দেখা প্রাণীগুলা দেখতে কি একই রকম? নিশ্চয়ই না, কারণ কিছু আছে মেরুদণ্ড আছে, আবার কিছু আছে কি কিছুর মেরুদণ্ড নেই, আবার কোনোটির মেরুদণ্ড নাই। আবার এদের দেহের আকৃতি, গঠন, অন্যান্য জৈবিক যে কাজকর্ম, এগুলো প্রকৃতিও কি আলাদা আলাদা। ঠিক আছে, আচ্ছা, এখন বিভিন্ন ধরনের প্রাণীর বিভিন্ন চলাফেরার অঙ্গ থাকে, যেমন সিলিয়া থাকে, পা থাকে, উপাঙ্গ থাকে। উপাঙ্গ বলতে কি বোঝায়? আমাদের মেইন যে বডিটা, বডি থেকে বের হয়ে মেইন একটা অক্ষের যে সাইড থেকে যে বের হয় এক্সট্রা যে জিনিসগুলো, যেমন মানুষের ক্ষেত্রে উপাঙ্গ বলতে কি বোঝাবে? হাত, পা, এগুলাকে বোঝাবে। ঠিক আছে, এগুলা। সো এগুলা দিয়ে মেনলি কী করে? চলাফেরা করতে সাহায্য করে। আবার কোনোটার কি নাই? চলন শক্তি নাই। সো এরকম ভিন্ন ভিন্ন। তো আজ পর্যন্ত কতগুলা প্রজাতি নিয়ে বলা হয়েছে এখানে? আজ পর্যন্ত 23 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এই যে আমাদের যে প্রাণীগুলোর মধ্যে মিল এবং অমিল যেগুলো থাকবে, এই যে মিল এবং অমিল, এই সম্পর্কের উপর ভিত্তি করেই কী করা হয়েছে? শ্রেণীবিন্যাস করা হয়েছে। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়েছে। কিসে সাজানো হয়েছে? বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়েছে। ওকে, সো জীবজগৎকে এই যে ধাপে ধাপে যে বিন্যস্ত করা, এই পদ্ধতিটাকেই কি বলা হচ্ছে? শ্রেণীবিন্যাস। তোমাদের সিকিউ এর কর জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট।
যেহেতু সৃজনশীল প্রশ্ন থাকবে। আচ্ছা, এখন এই যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনে প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানের একটা স্বতন্ত্র শাখা একটা গড়ে উঠেছে। এটা কিসের শাখা? এটা হচ্ছে শ্রেণীবিন্যাস রিলেটেড শাখা। ওকে, সো এটার নাম কি? এই শ্রেণীবিন্যাস বিদ্যার অপর নাম হচ্ছে কি? টেক্সোনোমি। ঠিক আছে, সো এটা আমাদের ইম্পর্টেন্ট। এখন এই টেক্সোনমির বেশ কিছু ধাপ আছে। সবচেয়ে নিচের ধাপ হচ্ছে কি বলতো? প্রজাতি। আর সবচেয়ে উপরের ধাপ যদি বলি, আমি কি বলবো? আমরা আমাদের এই যে ধাপগুলা, এই ধাপগুলাকে সুন্দর করে সাজানোর একটা পদ্ধতির নাম আছে। এই পদ্ধতির নাম হচ্ছে কি? নেস্টেড হায়ারার্কি। ওকে, নেস্টেড হায়ারার্কি। এটা তোমরা আস্তে আস্তে পড়বা, বাট আমি তোমাদের এখনই বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সো জিনিসটার নাম কি? নেস্টেড হায়ারার্কি। আচ্ছা, নেস্টেড হায়ারার্কি জিনিসটা কেমন? এই যে দেখো, রাজ্য মানে কি? জগৎ। এরপরের ধাপ কি? অনেক একটা জগৎকে বা রাজ্যকে বা কিংডমকে ভাগ করা হয়েছে অনেকগুলো পর্বে। হ্যাঁ, পর্ব বা বিভাগে, ফাইলাম বা ডিভিশনে। আচ্ছা, এরপরে একটা পর্বকে ভাগ করা হয়েছে বেশ কিছু শ্রেণীতে বা ক্লাসে। দেন শ্রেণীর পরের ধাপ কি? টেক্সনটা কি? এটা হচ্ছে বর্গ। এরপরে হচ্ছে কি? গোত্র বা ফ্যামিলি। এরপরে হচ্ছে গণ, জেনাস, বা এরপরেরটা কি? প্রজাতি বা স্পিসিস। তার মানে এই যে দেখো, তুমি যখন নামকরণগুলো করবা তখন কিন্তু তোমাকে এইভাবে তির্যক করে লিখতে হবে। ঠিক আছে, আমি যদি এখানে জগৎ লিখি, এখানে কি লিখবো? পর্ব। এরপরে কি লিখবো? শ্রেণী। এরপরে কি লিখবো? বর্গ। এরপরে কি লিখবো? গোত্র। এরপরে কি লিখবো? গণ। এরপরে হচ্ছে প্রজাতি। তার মানে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ হচ্ছে কি? প্রজাতি। ঠিক আছে, সবচেয়ে নিচের ধাপ প্রজাতি। আর সবচেয়ে উপরের ধাপ কোনটা? রাজ্য বা কিংডম। ওকে, এগুলারও আবার বেশ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে কিংডমের উপরে একটা ধাপ আছে, এটার নাম কি? সুপার কিংডম। ঠিক আছে, কিংডমের নিচে আর হচ্ছে পর্বের উপরে বা ফাইলামের উপরে একটা আছে সাব কিংডম। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের উপরের টেক্সনকে যদি চিন্তা করি, তার সাথে যুক্ত হবে কি? সুপার। তার সাথে যুক্ত হবে কি? সুপার। যেমন ফাইলাম যদি একটা টেক্সন চিন্তা করি, ফাইলামের উপরে আর রাজ্যের নিচে একটা যদি চিন্তা করি, তাহলে কি হবে? সুপার ফাইলাম। আর যদি ফাইলামের নিচে বা শ্রেণীর উপরে, হ্যাঁ, ফাইলামের নিচে শ্রেণীর উপরে, এগুলো পরে বুঝবে, এগুলো এখন না বুঝলেও চলবে, তোমরা যেহেতু ক্লাস 8-এ আছো। সো এরপরটাকে কি বলবো আমরা? সাব ফাইলাম। ওকে, সুপার এবং সাব। আমরা অনেক কিছু জেনে ফেলছি, এত কিছু আমাদের আসলে দরকার নেই। আচ্ছা, এখন আমরা বইয়ে ফিরে যাই। বইয়ের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, বইয়ের ক্ষেত্রে কি হবে? এখন এখানে যদি আমি দেখি, প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ। প্রজাতি কি? শ্রেণীবিন্যাসের সবচেয়ে কি? নিচের ধাপ বা একক। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। যেমন কি কি আছে প্রজাতি? মানুষ একটা প্রজাতি, কোনো ব্যাঙের একটা প্রজাতি, কবুতরের একটা প্রজাতি ইত্যাদি। প্রত্যেকটা কি? এক একটা প্রজাতি। এখন কোনো একটা প্রাণীর যদি শ্রেণীবিন্যাস করতে চাই, তাহলে সেই প্রাণীটার বৈশিষ্ট্য অনুযায়ী তাকে কী করতে হবে? ধাপে ধাপে সাজাতে হবে। এই সকল যে ধাপের যে প্রত্যেকটা, এগুলা খুব প্রপারলি হচ্ছে কি? বিন্যস্ত করতে হবে, এবং এই বিন্যাস করাকে কি বলা হচ্ছে? শ্রেণীবিন্যাসকরণ বলা হয়। তো শ্রেণীবিন্যাসের ইতিহাসে বেশ কিছু বিজ্ঞানীর নাম অনেক জনপ্রিয় এবং তাদের আসলে ভূমিকা অনস্বীকার্য। কি কি? এরিস্টটল, জন রে, এরপর কি? ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, আমরা কি জানি যে আমরা যেহেতু জীববিজ্ঞান পড়তেছি আজকে, বা বিজ্ঞানের একটা প্রথম অধ্যায় পড়তেছি, এটা কিন্তু একটা কি? প্রাণী বিজ্ঞানের একটা অধ্যায়। হ্যাঁ, আমরা যদি চিন্তা করি, যেহেতু প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, সো প্রাণী বিজ্ঞানের জনককে যদি বলে, তাহলে কি হবে? এরিস্টটল। এরিস্টটল হচ্ছে কি? প্রাণী বিজ্ঞানের জনক। যদি বলে উদ্ভিদ বিজ্ঞানের জনককে, উদ্ভিদ বিজ্ঞানের জনককে? থিওফ্রাস্টাস। যদি বলে জীববিজ্ঞানের জনককে, কি হবে? এরিস্টটল। তার মানে এরিস্টটল একই সাথে প্রাণীবিজ্ঞানের জনক এবং জীববিজ্ঞানের জনক। যদি বলে উদ্ভিদ বিজ্ঞান, তাহলে কি? সিঙ্গেল কি হবে? থিওফ্রাস্টাস। ওকে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখন তোমরা যদি ক্লাস না করে শুধু স্কিপ করে যাও, তাহলে কিন্তু এই যে আমি ক্লাসের মাঝখানে যে টপিকগুলো বলবো, এগুলো কিন্তু মিস করে ফেলবে। আচ্ছা, এখন ক্যারোলাস লিনিয়াস অ্যাকচুয়ালি কী ছিলেন? তিনি একজন প্রকৃতি বিজ্ঞানী ছিলেন। প্রকৃতি বিজ্ঞানী কী ছিলেন? ক্যারোলাস লিনিয়াস। তাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই এরিস্টটলটাই আরও ইম্পর্টেন্ট, এরিস্টটল। আচ্ছা, এখন ক্যারোলাস লিনিয়াস কী করেছিলেন? তিনি সর্বপ্রথম প্রজাতির যে বৈশিষ্ট্যগুলো, এগুলো চিহ্নিত করেন এবং দ্বিপদ নামকরণ করেন। দ্বিপদ বলতে কি বোঝাচ্ছে? দুই পদ বা দুইটা শব্দযুক্ত একটা নামকরণ। এই নামকরণটাকে কি বলা হচ্ছে? দ্বিপদ নামকরণ।
তো এই যে নামকরণটা বা দ্বিপদ, দ্বিপদকে ভাঙলে কি হয় বলো তো? দ্বিপদ, তার মানে কি দুই পদ, দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি গণ, প্রথম নামের প্রথম অংশটা হচ্ছে কি গণ, এবং দ্বিতীয় অংশটা কি প্রজাতি। এই যে আমরা যে আমরা এই যে ডান পাশে যদি দেখি, ডান পাশের নোটে যদি দেখি, এখানে কিন্তু কি পড়েছিলাম, এই যে গণ একটা টেক্সন ছিল, এরপরে কি প্রজাতি ছিল। সো এই যে এই দুইটা জিনিসের সমন্বয়ে এটাকে কি বলা হয়? দ্বিপদ নাম। এটাকে কি বলা হয়? দ্বিপদ নামকরণ। ওকে, এখন আমরা যদি মানুষের বৈজ্ঞানিক নামের কথা চিন্তা করি, সো মানুষের বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নাম যেটা, দ্বিপদ নামকরণ। ওকে, দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণের প্রথম পোর্শনটা কি হবে? প্রথম পোর্শনটা হবে কি গণ, এরপরের পোর্শনটা কি হবে? প্রজাতি। আর ইংলিশে যদি বলি তাহলে কি হবে? গণের ইংলিশ কি? জেনাস। প্রজাতির ইংলিশ কি? স্পেসিস। স্পেসিস। ওকে, স্পেসিস। এখন এই যে দ্বিপদ নামকরণটা, যেমন খেয়াল করো, মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমোসেপিয়েন্স, ঠিক আছে। এখন এই হোমোর মধ্যে এই হোমোটা কি বলতো? গণ, এবং স্যাপিয়েন্স কি? প্রজাতি। এই নামকরণগুলো লেখার ক্ষেত্রে তোমার যে গণ নামটা মাস্ট কি হবে? বড় হাতের অক্ষরে হবে, ঠিক আছে। যেমন কি হবে? হোমো। এরপরে কি হবে? এরপরে কি হবে? সেপিয়েন্স যখন আমরা লিখব, সেপিয়েন্সের এসটা কি হবে? ছোট হাতের হবে, SAPIENS। তো আমি যেহেতু হাতে লিখেছি, আমাকে তো আর ইটালিক ফন্টে লেখার নিয়ম না, মানে আমার সাধ্য নাই, হ্যাঁ। সো একটা বিষয় আছে, তুমি যখন দ্বিপদ নামকরণ লিখবা, দ্বিপদ নামকরণের লেখার বেশ কিছু নিয়মাবলী আছে, এটা পরবর্তীতে জানবা। সো দ্বিপদ নামকরণ লেখার জন্য তোমাকে অবশ্যই ইতালিক ফন্ট, ইতালিক বলতে কি বুঝে? একটু বাঁকা হরফে যে লেখাটা, ইতালিক ফন্টে লিখতে হবে। আর যদি হাতে লেখো, নর্মাল ইংরেজি লিখে তার নিচে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে, আন্ডারলাইন করতে হবে দুইটা অংশেই, ঠিক আছে। তোমাকে যদি সিঙ্গেলভাবে একটা গণনামও বলে, তাহলে তোমাকে কি করতে হবে? ওই ক্ষেত্রেও তোমাকে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। এই যে আন্ডারলাইন যে জিনিসটা, এই যে আন্ডারলাইনটা, এটা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট। কোনো টিচার যদি চায়, এটার জন্য 0 দিতে পারবে। সিকিউ এর কতে একটা বৈজ্ঞানিক নাম দিয়ে দিল, বললো যে মানুষের বৈজ্ঞানিক নাম কি, অথবা বললো যে হচ্ছে কি বললো যে শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম কি, অথবা দোয়েলের বৈজ্ঞানিক নাম কি, দোয়েল পাখি কি, কপসিকাস সেলুলারিস, এরকম আছে। এরপর হচ্ছে কি সাপের বৈজ্ঞানিক নাম কি, নাজা নাজা। তারপরে কাতলা মাছের বৈজ্ঞানিক নাম কি, কাতলা কাতলা, ঠিক আছে। এগুলা নিয়ে বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে, মানে যখন আমরা ক্লাস 9-10 ক্লাস নিব, তখন হচ্ছে আমরা আরও ডিপলি জানবো। এখন আসলে এত জানার দরকার নাই। আচ্ছা, তারপরও যদি কোনো জিজ্ঞাসা থাকে, ইউটিউব চ্যানেল বা ফেসবুকের যে হচ্ছে ভিডিওটা দিব, এখানে হচ্ছে কমেন্ট করতে পারবা, কমেন্ট করে জিজ্ঞাসা পারবা, সমস্যা নেই, অ্যাক্স করতে পারবা, টেলিগ্রামে অ্যাক্স করতে পারবা। আচ্ছা, এখন আমাদের টপিক হচ্ছে কি? এখন আমাদের টপিক হচ্ছে পার্ট 2 থেকে 5-এ অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, মানে কি যাদের মেরুদণ্ড নেই। তো আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী কি বলতো? অ্যানিমেলিয়া, বা হচ্ছে কি প্রাণী জগতের অন্তর্গত, কিংডমের অন্তর্গত। এই যে দেখো, আমরা কিন্তু জগৎ পেয়ে গেছি, জগৎ পেয়ে গেছি। আমরা কিন্তু কি পেয়ে গেছি? জগৎ পেয়ে গেছি, হ্যাঁ। সো এই শ্রেণীবিন্যাসে পূর্বের একটা প্রোটোজো একটা পর্ব ছিল, ঠিক আছে। এই পর্বের নাম কি বলতো? প্রোটোজো একটা পর্ব ছিল। এই পর্বটা প্রোটিস্ট একটা জগৎ আছে, আমরা পড়ছি না যে সুপার কিংডম কয়টা? 5টা। কি কি ছিল? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, ঠিক আছে। এই যে এই অ্যানিমেলিয়া নিয়ে কিন্তু আমরা পড়লাম। এখন প্রোটিস্টা, ওইখানে 2 নাম্বার একটা হচ্ছে জগৎ ছিল, জগৎটার নাম কি? প্রোটিস্টা জগৎ। এই প্রোটিস্টা জগতের মধ্যে অন্তর্গত কি ছিল? প্রোটোজো একটা পর্ব ছিল, ঠিক আছে। কারণ আমরা কি জানি যে জগতের পরেই কতগুলো, একটা জগৎকে কতগুলো কিসে ভাগ করা হয়? পর্বে ভাগ করা হয় না? পর্বে। সো এই প্রোটিস্টা জগৎকে প্রোটোজোয়া পর্বে ভাগ করা হয়েছিল। সো এই যে ভাগ করা হয়েছিল, এই যে প্রোটোজোয়া পর্বটা এখন কি হয়েছে? এই জগতে একটা আলাদা উপজগৎ হিসেবে অবস্থান পাইছে। আগে ছিল পর্ব, এখন কি বলতো? প্রোটোজোয়া জিনিস, প্রোটোজোয়া এটা কি আগে একটা ছিল পর্ব, বাট এখন কি হয়ে গেছে বলতো? সাব কিংডম হয়ে গেছে, মানে পর্ব থেকে উপরে চলে আসছে। আমি বলছিলাম না যে যে কোনো একটা টেক্সন বা একটা যে নামকরণের যে ধাপগুলা, ওই ধাপের উপরে, যেমন এই যে খেয়াল করো, দেখো আমার বেসিকটা তোমাদের কতটুকু হেল্প করবে একটু নিজেরাই বুঝতে পারবা। প্রথমত হচ্ছে একটু খেয়াল করো, দেখো দেখো এখানে হচ্ছে আমি কি পেলাম?
সবার উপরে কি থাকবে বলো তো? রাজ্য। হ্যাঁ, সবার উপরে কি থাকে? রাজ্য বা হচ্ছে কি জগৎ। আচ্ছা, এরপরে কি থাকবে? রাজ্য বা জগতের নিচে এরপরে কি থাকে? পর্ব। এখন মানে মেইনলি কি হয়, রাজ্যকে বা জগৎকে বেশ কিছু পর্বে ভাগ করা হয়। যদি চাই যে জগতের নিচে আর পর্বের উপরে এই যে এই মাঝ বরাবর কোনো একটা টেক জোন থাকবে, তাহলে এটার নাম কি হয়ে যাবে বলো তো? রাজ্যের নিচে বা রাজ্য থেকে একটু ছোট বাট রাজ্যের মতোই, তাহলে কি হবে এটা? উপজগৎ বা উপরাজ্য। ঠিক আছে, উপজগৎ বা উপরাজ্য, তাহলে এটার নাম কি হবে? সাব কিংডম। সাব কিংডম। ওকে, সো এই যে তাহলে প্রতিষ্ঠাটা বর্তমানে কি বলতো? প্রতিষ্ঠা এটা বর্তমানে কি হিসেবে থাকবে? প্রতিষ্ঠা বর্তমানে কি হিসেবে থাকবে? প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বর্তমানে সাব কিংডম একটা। ওকে, তাহলে প্রতিষ্ঠা কি এখন বর্তমান সাব কিংডম। আগে কি ছিল? আগে ছিল একটা পর্ব। যাই হোক, এখন এই যে যে আমাদের প্রাণী জগৎ, এই প্রাণী জগৎকে কয়টা পর্বে ভাগ করা হয়েছে? 33টা পর্বে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রজাতির যে সংখ্যাধিক্যতা বা সংখ্যার অধিক যে মানে যেই খানে প্রজাতিগুলো অনেক বেশি থাকে, এটার ভিত্তিতে 9টা পর্বকে মেজর পর্ব বা প্রধান পর্ব হিসেবে গণনা করা হচ্ছে। কয়টা? 9টা। তাহলে কি আমাদের প্রধান পর্ব কয়টা? 9টা প্রধান প্রধান পর্ব বা কি বলতো? ফাইলাম। ওকে, 9টা প্রধান পর্ব বা কি? ফাইলাম। এখন এই যে যে 33টা যে হচ্ছে পর্ব ছিল, এই 33টা পর্বের মধ্যে 9টা যে প্রথম মানে প্রধান বা মেজর, এই মেজর যে পর্ব বা ফাইলাম, পর্বের ইংলিশ কি? ফাইলাম। এই ফাইলামগুলো আমাদের জানতে হবে কি কি আছে পর্ব। এই যে দেখো, সবার আগে কি শ্রেণীবিন্যাসের শুরুতে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম এই যে দেখো নেস্টেড হায়ারার্কিতে কি পড়েছিলাম? জগৎ। এই যে দেখো জগৎ কি? অ্যানিমেলিয়া। একটা জগৎকে ভাগ করা হয়েছে কিসে? বেশ কিছু পর্বে। একটা পর্বকে ভাগ করা হয়েছে কিসে? উপপর্বে। বলছি না যে পর্ব থেকে নিচে, এই উপপর্বের পরে আবার কি? এই যে দেখো পর্ব, পর্বের নিচে কি? উপপর্ব, এরপরে কি আবার থাকবে? শ্রেণী। ঠিক আছে, আচ্ছা। সো এই শ্রেণীবিন্যাসটা আমরা যদি চিন্তা করতে চাই আমাদের কি হবে? প্রথমত পর্বের মধ্যে যদি দেখি, 1 নম্বর পর্ব কি? পরিফেরা। এগুলা প্রত্যেকটা পর্ব আমরা যে এই যে দেখো উপর থেকে নিচে যত যাব তত কি হবে? এগুলার বৈশিষ্ট্য কি হবে? উন্নত হতে থাকবে। ঠিক আছে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোবোডা, মলাস্কা, অ্যাকানোডার্মাটা, কর্ডাটা, এই টোটাল হচ্ছে কি? 9টা। ঠিক আছে, 9টা হচ্ছে পর্ব। আচ্ছা, এখন এই যে যে কর্ডাটা আছে না, কর্ডাটার যে পর্বটা, এই পর্বটাই স্পেশাল। হ্যাঁ, কারণ আমরা যে মানুষ জাতি, এই মানুষ জাতি কিন্তু কি কর্ডাটা পর্বের অন্তর্গত। কর্ডাটা পর্বকে বেশ কিছু উপপর্বে ভাগ করা হয়েছে। কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ক্লিয়ার? এই যে যে ভার্টিব্রাটা, এই ভার্টিব্রাটার পর্বে উপপর্বের অন্তর্গত যেই সকল প্রাণী থাকবে তারা প্রত্যেকটাই কি বলতো? ভার্টিব্রা থাকবে। তার মানে কি? তারা মেরুদণ্ডী। ঠিক আছে, সো তারা মেরুদণ্ডী। তাহলে এই ভার্টিব্রাটা উপপর্বকে আবার কিসে ভাগ করা হয়েছে? বেশ কিছু শ্রেণীতে। কি কি আছে? সাইক্লোস্টোমাটা, এরপরে কন্ড্রিকথিস, এরপরে কি? অস্টিকথিস। এখন তোমরা পরবর্তীতে যখন পড়বা তখন এই অস্টিকথিসকে আবার 2টা ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, একটা কি? সার্কোপটেরিজি। ঠিক আছে, এগুলো এখন লাগবে না। তোমরা যখন ইন্টারে যখন পড়বা তখন দেখবা যে অ্যাক্টিনোপটেরিজি আর একটা কি? সার্কোপটেরিজি। এই দুই মানে এখন তো তোমরা পড়তেছো কি? অস্টিকথিস, কিন্তু তখন গিয়ে কি পড়বা? অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি, এই দুইটা মানে এই অস্টিকথিসকে 2টা আর কি এক্সট্রা করছে, মানে 2টা একটাকে আর কি 2টা ভাগে ভাগ করে এক্সট্রা শ্রেণী করছে আর কি। ঠিক আছে, এরপরে কি? উভচর, সরীসৃপ, পক্ষীকুল বা পাখি যেগুলো, এরপরে কি? স্তন্যপায়ী। ওকে, আচ্ছা। এখন আমরা হচ্ছে প্রত্যেকটা পর্বের বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব।